আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুরুতে বলে রাখি, আমি যেহেতু আইনের মানুষ নয়, দুই একটা লিগ্যাল টার্ম হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, বাট আমার ধারণা যে আমি কি বলার চেষ্টা করছি এটা আপনারা বুঝবেন, এবং অনেক আইনজীবী এবং বিচারপতিও দেখে থাকেন। সুতরাং সেই জায়গায় আমি মনে করছি যে আজকে আমার এই কথাগুলো বলা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে একটু অতীতে ফিরে যায় যে বাংলাদেশে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এসেছিল সংবিধানের অংশ হয়ে। যদিও 1991 সালে একটা টেম্পোরারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে আহ, সেই নির্বাচনে বিএনপি যখন জয়লাভ করে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল, সেই সময় বেশ কয়েকটি নির্বাচন, বিশেষ করে মাগুরা একটি নির্বাচন হয়েছিল। মাগুরার সেই নির্বাচনে এমন ভোট ডাকাতি হয়েছিল যে তারপর থেকেই এই দলীয় সরকারের অধীনে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, এবং সেই সময়ে আওয়ামী লীগ সারা দেশব্যাপী একটা বিশাল আন্দোলন গড়ে তোলে যে এই নির্বাচিত যে বিএনপি সরকার, তাদের অধীনে ফেয়ার ইলেকশন সম্ভব না। সো তারা আন্দোলন শুরু করে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য। এবং তারপরে আপনারা জানেন যে 1996 সালে একদিকে আওয়ামী লীগ কেয়ারটেকার গভর্নমেন্ট চাইছে, আর একদিকে বিএনপি দিতে চায়নি, এবং বিএনপি অনেকটা জোর করেই 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল, যেখানে আওয়ামী লীগ সহ বড় বড় দলগুলো অংশগ্রহণ করেনি। এবং তারা সেই সংসদে, সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছিল, সেই সময় আওয়ামী লীগ যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল, জনতার মঞ্চ আপনাদের অনেকেই জানেন সেই সময় গঠিত হয়েছিল। সেই সময় ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে এবং আওয়ামী লীগ যে আন্দোলনটি করেছিল, তার ফলে বেগম খালেদা জিয়া, যাদের অতীত রেকর্ড ভোট ডাকাতি ও চুরির অনেক ইতিহাস রয়েছে, যাদের ঝুলিতে জমা আছে, তারা তখন বাধ্য হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের অপশন সংবিধানে সংযোগ করতে। এবং 15ই ফেব্রুয়ারির সেই নির্বাচনের পরে সরকার মাত্র 30শে মার্চ বিএনপি সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এবং তারপরেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে এই কেয়ারটেকার সিস্টেমটা ইনক্লুড করা হয়, যে নির্বাচনে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেটাও আমরা দেখলাম যে 2006 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায়, তখন ক্ষমতা কেয়ারটেকার সরকারের অধীনে হস্তান্তর করবে এবং তার অধীনে একটা নির্বাচন হবে। এটাই কাম্য ছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে? অপশন ছিল যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস। তো ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস যিনি হওয়ার কথা, তার পরিবর্তে দলীয় একজনকে বানানোর জন্য তখন কি করা হলো, বিচারপতিদের বয়স, অবসরের বয়স 65 থেকে 67 করা হলো। এবং এই 65 থেকে 67 করা হলে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হিসেবে যিনি কেয়ারটেকার চিফ হবেন, তিনি আসলে বিএনপির খুব ঘনিষ্ঠ এবং একসময় বিএনপির রাজনৈতিক ধারার সাথেও সম্পৃক্ত ছিলেন। তো এটা নিয়ে আবার একটা নতুন করে জটিলতা তৈরি হয়, এবং এটার বিরুদ্ধে মহাজোট গঠিত হয়েছিল। সবাই মিলে এটা প্রোটেস্ট করেছিল যে এইভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ম্যানিপুলেট করা যাবে না। এবং তারপরে আপনারা জানেন দীর্ঘ ইতিহাস। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, সেই সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন নিজেই কেয়ারটেকার চিফ হলেন আর কি। যেহেতু চিফ জাস্টিসে করা গেল না, তিনি নিজেও ডিক্লাইন করলেন। বাকি অপশনগুলো বিবেচনায় না নিয়ে ইয়াজউদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হলেন, এবং তিনি একটা নির্বাচনের ডেটও ঘোষণা করলেন। তারপরে 111 এলো। এই সেই ঘটনা জানেন যে আর্মি ব্যাক্ট একটা 111, তারপরে 2008-এর শেষে তার আর্মি ব্যাক্ট 111ও, কিন্তু তখনও কিন্তু এই ইউনূস বিহাইন্ড দ্য সিন ছিল, এবং তখনও প্ল্যান ছিল যে খালেদা জিয়া শেখ হাসিনাকে মাইনাস করে -2কে বাস্তবায়ন করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনা হবে। কিন্তু সমস্যা ইউনূস নিজেই তৈরি করেছিলেন। ইউনূস বলেছিলেন যে তিনি এই 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য না, তাকে 10 বছরের জন্য কেয়ারটেকার চিফ হিসেবে দিতে হবে। তো সেটা আবার সম্ভব হয়নি। তো সেই সময় ডক্টর ইউনূস কিন্তু একটা রাজনৈতিক দল গড়ার চেষ্টা করেছিলেন নাগরিক শক্তি নামে, কিন্তু পাবলিকের রেসপন্স না পেয়ে তিনি মানে কেটে পড়েছিলেন। তো যাই হোক, তারপরে তো বাংলাদেশ দীর্ঘদিন রাজনীতির সবই আপনারা জানেন। এখন এই 2011 সালে হাইকোর্টের আপিল বিভাগের
বিচারপতিদের মতামতের ভিত্তিতে ওই ত্রয়োদশ সংশোধনী যে কেয়ারটেকার সিস্টেমটা ইনক্লুড করা ছিল সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। তারপরে শেখ হাসিনার আমলে বাকি নির্বাচন হয়েছে 2014, 2018 এবং 2023-এ। এগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন আসলে নির্বাচনটা পরিচালনা করে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি হয়েছে। তো গত বছরের 5ই অগস্ট যখন এই রেজিম চেঞ্জ হলো, তখন ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিল, তখন দেখা গেল যে এই আগস্ট থেকে অক্টোবরে বেশ কয়েকটি রিভিউ আবেদন হলো, যে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল যে করা হয়েছিল 2011-তে, এবং যার ফলে পঞ্চদশ সংশোধনীতে এই বাতিলটা আবার ইনক্লুড করা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। সেই পঞ্চদশ সংশোধনীর সেই অংশগুলো স্পেশালি কেয়ারটেকার সরকারকে ফিরিয়ে আনার জন্য তারা সেই একটা রিভিউ পিটিশন সাবমিট করেছিল। বদিউল আলম মজুমদার, সুশাসনের জন্য নাগরিক, বিএনপি, জামাত, এরকম 4টে রিভিউ আবেদন জমা পড়ে এবং আপিল ডিভিশন সেটা অ্যাকসেপ্ট করে এবং তার উপরে শুনানি হয় অক্টোবর মাসে, এবং তারা আগামীকাল 20শে নভেম্বর তাদের পর্যবেক্ষণ দেবেন। এখন এই যে পর্যবেক্ষণ দেবেন তারা, এই যারা রিভিউ আবেদন করেছিলেন তারা একটি পক্ষ হলো জামাত, একটি পক্ষ হলো বিএনপি, আর একটি পক্ষ হলো এই যে সুশাসনের জন্য নাগরিক এবং সুশীল কয়েকজন। তো এখন কথা হলো যে বিচারপতিরা রায় দেবেন কিসের ভিত্তিতে? তারা কি এই রিভিউ আবেদন যারা করেছে তাদের আইনজীবীরা যে যুক্তিগুলো তুলে ধরেছেন তার পরিপ্রেক্ষিতে রায় দেবেন, নাকি তারা আইনের বিভিন্ন বাস্তবতা, মানে আইনের ধারা প্রয়োগ করে বাংলাদেশের বাস্তবতা, এবং বাংলাদেশ এখন একটা গভীর সংকটে নিপতিত, এই সংকট থেকে উদ্ধার করবার একটা ঐতিহাসিক সুযোগ সুপ্রিম কোর্টের সামনে এসেছে, সেই বাস্তবতা বিবেচনা করে রায় দেবেন কিনা, এটা এখন একটা $1 মিলিয়ন প্রশ্ন। আমরা মোটামুটি এখন জেনে গেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসবে, এটা আমাদের ধারণা, এবং একটা অসমর্থিত সূত্রে জেনেছি যে আপিল বিভাগের যে 7জন বিচারপতি রয়েছেন তাদের 4জন অন্তত চান কেয়ারটেকার সরকার ব্যবস্থাটা ফিরে আসুক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, আর 3জন তারা ভিন্ন মত পোষণ করছেন, দে হ্যাভ ডিফারেন্ট সাজেশনস। তো সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আমরা আশা করছি যে আগামীকাল যে পর্যবেক্ষণ দেবেন আপিল বিভাগ, সেটি আসলে কেয়ারটেকার গভর্নমেন্টকে ফিরিয়ে আনার যে পক্ষেই যাবে। কিন্তু কথা হলো যে এখন $1 মিলিয়ন প্রশ্ন হলো যে কবে থেকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থাটা ইমপ্লিমেন্ট হবে? এইবারই কি আসন্ন যে সংসদ নির্বাচনটা হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা কি কেয়ারটেকার সরকারের অধীনে হবে, নাকি পরবর্তীতে চতুর্দশ সংসদ নির্বাচনটি কেয়ারটেকার সরকারের অধীনে হবে? এবং এইটা খুব ভাইটাল একটা বিষয় হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে। যারা রিভিউ আবেদন করেছে, জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন, বা এদের সবারই কথা হলো যে এই নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের অধীনেই হোক, পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমটা ইমপ্লিমেন্ট হোক। কিন্তু এই যে যারা চাইছেন এই ইন্টারিম সরকারের অধীনেই নির্বাচনটা হোক, তারা কিন্তু পলিটিক্যালি বায়াসড। তারা জামাতের পলিটিক্যাল এজেন্ডার পক্ষে, বিএনপির পলিটিক্যাল এজেন্ডার পক্ষে তারা আর্গুমেন্ট প্লেস করেছেন। কিন্তু এখন সুপ্রিম কোর্ট যেটা শুরুতেই বললাম, যে এই দলীয় বায়াসড আর্গুমেন্টের উপরে ভিত্তি করে রায় দেবেন, নাকি ওভারঅল বাংলাদেশের অবস্থা বিবেচনা করে রায় দেবেন? কারণ যে এই যে অগাস্টের যে রেজিম চেঞ্জ হলো, শেখ হাসিনা চলে গেলেন, ডক্টর ইউনূস আসলেন, হাইকোর্ট থেকে একটা রেফারেন্স রাষ্ট্রপতির অনুরোধে যে রেফারেন্সটা নেওয়া হলো, এই সব বিষয়গুলো গোলমেলে এবং এটার বৈধতার সংকট রয়েছে। তারপরে অনেকে বলেন যে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি, যেহেতু প্রধানমন্ত্রী চলে গেছেন একটা শূন্যতা তৈরি হয়েছে। যদি ডক্ট্রিন অফ নেসেসিটির কথা ধরে নেন, তো সংবিধানে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশনই নাই, এটা অবৈধ। এবং এখন একটা সুযোগ এসেছে যে আগামী নির্বাচন একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে করে এই বর্তমানের অসাংবিধানিক অবৈধ সরকারটাকে সরিয়ে দেওয়া, এবং যদি একটা নতুন সরকারের অধীনে একটা ইনক্লুসিভ নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ যে আসন্ন একটা গভীর রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে সেটি থেকে উত্তরণের একটা
সুযোগ তৈরি হতে পারে। সুতরাং আমি আশা করব যে আমাদের মাননীয় বিচারপতিগণ তাদের বিচার বিবেচনা বোধ প্রয়োগ করে আইনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেই জায়গা থেকে তারা একটা রায় দেবেন। এবং এখন তো ডক্ট্রিন অফ নেসেসিটির আর প্রয়োজন নেই, এবং দেশে এমন কোনো দুর্যোগও চলছে না, যুদ্ধ অবস্থাও চলছে না। সুতরাং এখন একটা কেয়ারটেকার সরকারের অধীনে বোধহয় একটা নির্বাচন করা যায়, এবং এই কেয়ারটেকার সরকারের প্রধান কে হবে সেটা নিয়েও একটা আলোচনা বাজারে আছে। এবং অনেকে বলছে যে যদি সবার কাছে গ্রহণযোগ্য কাউকে খুঁজে না পাওয়া যায়, তাহলে মাননীয় রাষ্ট্রপতিকে প্রধান করে কেয়ারটেকার গভর্নমেন্ট করা যায় কিনা, এটা নিয়েও কিন্তু একটা আলোচনা আছে। সভাপতি, সবাই আগামীকালকের দিকে তাকিয়ে থাকবেন এবং এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের আপিল বিভাগ তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন কিনা, নাকি তারা চলমান সংকটকে আরো গভীরতার সামনে ঠেলে দেবেন, সেটার জন্য আর একদিন অপেক্ষা করতে হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। এই রায় বাংলাদেশে বিভাজন আর সংঘাতকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। আবার বিচার প্রক্রিয়া গুরুতর দুর্বলতার অভিযোগও তুলেছে সংস্থাগুলো। সমালোচনার মিছিলে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে। আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জুরিস্টস। রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও প্রশ্ন তুলেছে। এজিত এই রায়কে রাজনৈতিক প্রহসন বা পলিটিক্যাল ফার্স এবং ন্যায় বিচারের ব্যর্থতা বা মিসক্যারেজ অফ জাস্টিস বলেও আখ্যা দিয়েছে। এমন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং দণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই রায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের সহানুভূতি বাড়াতে সাহায্য করবে কিনা সেই আলোচনা উঠছে। এমনকি ওয়াশিংটন ডিসি ভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার পথও তৈরি করতে পারে। জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার 3টি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর রায় ঘোষণা করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন একই দণ্ড। আর রাজসাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়। 3 জনের মধ্যে কেবল আব্দুল্লাল মামুন আছেন কারাগারে। এই রায় ঘোষণায় সরকার এবং তাদের মিত্ররা উচ্ছ্বসিত, তবে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়া। এসব প্রতিক্রিয়ার কোনোটি অন্তর্বর্তী সরকারের জন্য সুখকর নয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রতি কয়েক মাস আগেও দৃঢ় সমর্থন জানানো প্রভাবশালী কয়েকটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতিতে দেখা যাচ্ছে কড়া সমালোচনা। প্রশ্ন তোলা হয়েছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে। এই রায়কে প্রতিশোধমূলক বলেও অভিযোগ তোলা হয়েছে। দর্শক, আমাদের হাতে আসা 5টি আন্তর্জাতিক সংস্থার বিবৃতি আমরা পর্যালোচনা করেছি। সেগুলোর বিশদ বিবরণে যাওয়ার আগে এক নজরে এসব সংস্থাগুলোর বিবৃতির মূল পয়েন্টগুলো দেখে নিই। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে সবচেয়ে কঠোর বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ। সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড ন্যায্য বিচারের পরিপন্থী বলে সরাসরি অভিযোগ করে সংস্থাটি। অথচ অধ্যাপক মোহাম্মদ ইউনূস ক্ষমতায় নেয়ার পর বেশ কয়েক মাস তার প্রতি সংস্থাটির ব্যাপক সমর্থন দেখা গেছে। 15 মাস পর আইসিটির রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সেই সংস্থাটি তোলে বিচারে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ। দর্শক, শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরোধিতা করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ও বিবৃতি দিয়েছে। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেন, তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন। আরেক প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বিচার এবং রায় নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
তাদের বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। এদিকে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জুরিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে। দর্শক, মানবাধিকার সংস্থার পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কও শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের দ্য আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস মনে করছে, এই রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের জনগোষ্ঠীকে আরো 2 মেরুতে ঠেলে দেবে। দর্শক, আন্তর্জাতিক এসব নামকরা ও প্রভাবশালী সংস্থার সমালোচনার প্রধান জায়গাটি হলো বিচার প্রক্রিয়ার মৌলিক ত্রুটিসমূহ, বিশেষত আসামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডাদেশ প্রদান। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটো সংগঠনই বলছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল উভয়ের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। যদিও রাষ্ট্রপক্ষ আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ করেছিলেন, কিন্তু এই আইনজীবী আসামিদের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি। সবচেয়ে বড় কথা, আদালত নিযুক্ত এই আইনজীবী প্রসিকিউশনের অভিযোগের বিপরীতে কোনো সাক্ষীও হাজির করেননি। ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তের মৌখিক শুনানির অধিকার থাকা আবশ্যক, যেখানে তিনি নিজে উপস্থিত থাকতে পারেন বা আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, যখন বিচার অনুপস্থিতিতে পরিচালিত হয় এবং তার ফলস্বরূপ মৃত্যুদণ্ড আসে, তখন আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা নিয়ে প্রশ্ন ওঠে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই অনুপস্থিতিতে বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুতগতিতে শেষ করা হয়েছে। প্রথম মামলা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে মাত্র 397 দিন। অ্যামনেস্টি এই গতিকে গুরুত্বপূর্ণ ন্যায্য বিচার সংক্রান্ত উদ্বেগ সৃষ্টির কারণ হিসেবে দেখছে। তাদের মতে, এই ধরনের জটিল ও গুরুত্বপূর্ণ মামলায় এমন স্পিড গুরুতর প্রশ্ন সামনে এনেছে। দর্শক, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, প্রসিকিউশন কেবল প্রক্রিয়াগতভাবে ব্যর্থ হয়নি, বরং তারা আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ উল্লেখ করেছে, অভিযুক্তরা তাদের বিরুদ্ধে দেওয়া সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিন করার পূর্ণ সুযোগ পাননি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনেও বলা হয়েছে, যেসব প্রমাণকে বিরোধী বলে গণ্য করা হয়েছে সেগুলো যাচাই করার অনুমতি দেওয়া হয়নি। সংস্থাটির কাছে সব মিলিয়ে বিচারটি ন্যায়সঙ্গত হয়নি। দর্শক, এই মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি হেফাজতে ছিলেন, তিনি রাজসাক্ষীর বা অ্যাপ্রুভার হওয়ার আবেদন করেন এবং প্রসিকিউশনের সাক্ষী হওয়ায় তাকে মাত্র 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার এভাবে রাজসাক্ষী হয়ে কম শাস্তি পাওয়াটা বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। RRAG এর পরিচালক সুহাস চাকমা এই প্রক্রিয়ায় তীব্র সমালোচনা করে বলেছেন, সাবেক আইজিপি আল মামুন কোনো অপরাধের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তাই তিনি কিভাবে রাজসাক্ষী হতে পারেন। সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে একটি হলো, ট্রাইব্যুনাল তাদের রায়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়, হিউম্যান রাইটস ওয়াচ এবং বিবিসির রিপোর্টকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছে। RRAG পরিচালক এর কঠোর সমালোচনা করে বলেছেন, মৃত্যুদণ্ডের মতো গুরুত্বপূর্ণ একটি মামলায় এই ধরনের রিপোর্টকে প্রমাণ হিসেবে গণ্য করা যায় না যতক্ষণ না সেই সংস্থার প্রতিনিধিরা সাক্ষ্য দেন এবং তাদের জেরা করা যায়। দর্শক, রায়ে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার একটি কেন্দ্রীয় বিষয়, কারণ তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডকে সবচেয়ে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি বলে আখ্যা দিয়েছে। সংস্থার মহাসচিব অ্যাগনেস কালমার্ট বলেছেন, কোনো ন্যায় বিচার ব্যবস্থায় এর স্থান নেই। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কারণ জাতিসংঘ দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে। দর্শক, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এই রায় এমন একটি আদালতের মাধ্যমে এসেছে যার নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহল বহুদিন ধরে সংশয় ছিল। যেমন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, শেখ হাসিনা সরকারের গঠিত আইসিটি বারবার আন্তর্জাতিক ন্যায্য বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছিল।
সংস্থাটি সতর্ক করেছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অধীনেও এই ধরনের চর্চা চালু আছে। দর্শক, ন্যায় বিচারের শর্ত কঠোরভাবে লঙ্ঘিত হওয়ার অভিযোগ এনে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জুরিস্টস বা আইসিজে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি শেখ হাসিনার জীবনের অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায়। অভিযোগ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সেখানে বিচার প্রক্রিয়াটি ছিল প্রচণ্ড ত্রুটিপূর্ণ, অস্বচ্ছ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে আইসিজের পক্ষ থেকে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে জরুরি আপিল করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে। বলা হয়, কোনো মৃত্যুদণ্ড ঘোষণার প্রক্রিয়া অবশ্যই এবং স্পষ্টই প্রমাণের ভিত্তিতে হতে হবে, অথচ এক্ষেত্রে ন্যায় বিচারের মৌলিক উপাদানগুলো স্পষ্টভাবে অনুপস্থিত। পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। দর্শক, ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এই সরকার ক্ষমতায় আসার পর একদম খালাস পেয়ে যান। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত ইসলামের এই নেতা এটিএম আজহারুল ইসলামকে ৩টি অভিযোগে মৃত্যুদণ্ড এবং ২টি অভিযোগে কারাদণ্ড দেন। ৬টি অভিযোগের মধ্যে একটি থেকে তিনি খালাস পেয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধ্যুষিত একাধিক গ্রামে পরিকল্পিত হামলায় তিনি অংশ নিয়েছিলেন। এতে প্রায় ১২০০ জন নিহত এবং আরও ২০০ জনেরও বেশি মানুষকে অপহরণ ও হত্যা করা হয়েছিল। এসব অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আজহারুল, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি খালাস পেয়ে যান। সে সময় যিনি জনাব আজহারুলের আইনজীবী ছিলেন, তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হয়েছেন। মানবাধিকার সংগঠন RRAG বিষয়টি তুলে ধরে বলেছে, ক্ষমতার পালা বদলে অনেক কিছু বদলে যেতে পারে, যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা যার আইনও তার। একই অভিযোগে আইসিটি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, এই বিচারটি এমন এক আদালতে হয়েছে যেখানে স্বাধীনতার অভাব এবং অন্যায্য প্রক্রিয়ার ইতিহাস রয়েছে। দর্শক, শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় কেবল আইনি জটিলতা তৈরি করেনি, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের দ্য আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস ৩ জন বিশ্লেষকের মতামত তুলে ধরেছেন। তাদের মধ্যে একজন হলেন নামকরা দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তিনি বলছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাইকেল কুগেলম্যান বলেছেন, এই রায় ভারতকে একটি বড় বন্ধন বা মেজর বাইন্ডে ফেলেছে। ভারত শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এই রায়ের কারণে ফেরত দিবে না। আরেক বিশ্লেষক ওয়াহিদুজ্জামান নূর মনে করেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ভারতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাস্তবসম্মত সম্ভাবনা কার্যত দূর হয়ে গেছে। এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ দিল্লিকে পরামর্শ দিয়েছে। সংস্থাটি শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারতকে আহ্বান জানিয়েছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জবাবদিহির প্রচেষ্টাকে ভারতের অবশ্যই সমর্থন করা উচিত, তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় যাদের ফেরত যাওয়া হচ্ছে তাদের জন্য ভারতে অবশ্যই যথাযথ প্রক্রিয়া আইনি শুনানির সুযোগ রাখতে হবে। কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে প্রত্যর্পণ করা উচিত নয় যেখানকার বিচার আন্তর্জাতিক ন্যায্যতার মানদণ্ড পূরণ করে না এবং এ কারণে মৃত্যুদণ্ড হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, এই রায় বাংলাদেশে বিভেদের রাজনীতিকে আরো কঠিন করে তুলবে। আটলান্টা সেন্টারের বিশ্লেষণে রুদাবে শহীদ বলেছেন, এই মৃত্যুদণ্ডাদেশ বাংলাদেশের সহিংস রাজনৈতিক গতিপথে একটি গভীরভাবে মেরুকরণকারী মুহূর্ত। দেশের মানুষ এখন 2 শিবিরে বিভক্ত হয়ে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এই রায় রাজনৈতিক মেরুকরণকে আরো জটিল করবে। দর্শক, জাতিসংঘ তাদের বিবৃতিতে একই ইঙ্গিত দিয়েছে। ভলকার তুর্কের বিবৃতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বিদ্বেষ দূর করার আহ্বান জানানো হয়েছে। দ্য আটলান্টিক কাউন্সিলের মতে, বাংলাদেশের নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও পথটি মোটেও সহজ নয়। আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিয়েছে, তাদের ছাড়া নির্বাচন করলে একপেশে রাজনৈতিক পরিস্থিতির ঝুঁকি আছে। কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে এমন রায় সহিংস মেরুকরণ কমানোর পরিবর্তে আরো বাড়াতে পারে।
দর্শক, সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় দেশের ভেতরে সরকার সমর্থকরা উল্লসিত হলেও বৈশ্বিক অঙ্গনে দেখা যাচ্ছে অস্বস্তির প্রতিক্রিয়া। স্বাভাবিকভাবে এই প্রতিক্রিয়াকে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে আওয়ামী লীগ। প্রশ্ন হলো, নতুন এই মেরুকরণে শেষ পর্যন্ত লাভের গুড় কার ঘরে যাবে? পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই, বাংলাদেশে তো নয়, তখনই আমার মনে হয়েছে যে একজন মানুষ হিসাবে, এদেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে, সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে, আমি যদি এই রায়টা সম্পর্কে কোনো কথা না বলি, তাহলে আমি বিবেকের কাছে দায়ী থাকব। কারণ আমি জানি এই রায়ের ভবিষ্যৎ কি। ফুটবল খেলার গোল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস নয়। আমার কাছে মনে হয়েছিল গতকালকে এবং প্রতিদিন এবং যেদিন এই বিচারালয়টা, স্পেশাল ট্রাইব্যুনালটা কনস্টিটিউট হয়, গঠন করা হয়, সেদিনই আমার মনে হয়েছিল এই বিচারালয়ে একমাত্র ৭১-এর রাজাকার আল বদর আল শামস দালাল স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয়। এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত ছিল। কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল প্রথমে ১৯৭৩ সনে এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার ৮ সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগতভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিতভাবে চুক্তি হয়েছিল, সেই চুক্তি কেউ জানে না যে আমি কি করবো, কে জানে কে জীবিত আছে, আমি তো বুঝি না। তো চুক্তি হয়েছিল, যে চুক্তিতে লেখা ছিল ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর নিয়াজি যখন জেনারেল জগজিৎ সিং অরোরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের, সেই সারেন্ডারের দস্তখতে লেখা ছিল, সেই পত্রে লেখা ছিল এই ৯৩,০০০ পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই, তাদের তো বিচার হবে, তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা এদেশে সহযোগিতা করেছে, মুসলিম লীগ, পিডিপি, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আল বদর, রাজাকার, আল শামস, এই ৭টা নাম, এদেরও বিচার হবে। এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা ৩০ লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণ করতে বা নিজেরা হরণ করেছে বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে, এবং যারা আমার দেশের সেই সব বুদ্ধিজীবী কে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে, মুনির চৌধুরী, গিয়াসউদ্দিন আহমদ, শহীদুল্লাহ কায়সার, ডক্টর আলিম চৌধুরী, জিসি দেব সহ শত শত বুদ্ধিজীবীদেরকে আল বদররা হত্যা করেছে, তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছিল এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে। শেখ হাসিনা করে গিয়েছে, অনেককে মাফ করেও দিয়েছে, শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল। এই কোর্টে আবার দেখা গেল ৫ই আগস্টের গণ আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনা সরকার, তাদের বিচার হচ্ছে। এটা তো হতে পারে না, এটা তো মুক্তিযুদ্ধের অপমান, মুক্তিযোদ্ধাদের অপমান, এটা তো ১০০০ বছরের মুক্তিযুদ্ধ আমার গৌরব, সেই গৌরবের অপমান। এই কোর্টে তো আন্দোলনে, ৫ই আগস্টের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন, পরাজিত শক্তি যারা, তাদের বিচার হতে পারে না। এরাও অপরাধী আর মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের যে মহা অপরাধী, এরা তো এক নয়। সেই কারণে আমি বলছিলাম যে এই কোর্টটাই আমি মানি না এবং কোর্টটা সঠিক নয়, এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে বেআইনি, ইলিগেল। আর এই কোর্টে যারা প্রসিকিউশনে এখন আছে, জনাব তাজুল ইসলাম সহ যারা আছে, তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল
আলবদর রাজাকার, আলসাম, দালাল, গোলাম আজম, নিজামি, মুজাহিদ, কামরুজ্জামান সহ, কাদের মোল্লা সহ যাদের ফাঁসি হয়েছে, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেই মামলার তারা ছিল ডিফেন্সের লয়ার জনাব তাজুল ইসলাম। এখন তিনি আবার প্রসিকিউশনের লয়ার, তিনি পরের মাসে তিনি কনের পিসি, পরের যিনি মা কনেরও তিনি মা। এই বিয়েটা লিগেল বিয়ে না, এটা ইললিগেল বিয়ে। এটা একদিন প্রশ্ন উঠবে। এটা আমি হাসিনাকে বাঁচানোর জন্য বলছি না। বিচার অবশ্যই 5ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো, 5ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই। বাজে কথা বলবো না, তোমাদের চেয়ে 5ই আগস্টে আমি বেশি কষ্ট করছি, আমি বেশি রিস্ক নিছি। রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্তত 5 লক্ষ গালি দিতে, 5 লক্ষ রাজাকারের বাচ্চারা। আমি তাদেরকে বলি বিচার হতে হবে 5ই আগস্টের, কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার, ইললিগেল বিচার না। আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি, যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে, এখন তো গণতন্ত্র নাই, এখন কোর্ট কাছারিতে বিচার হয় না কেন, যখন গণতন্ত্র আসবে, রিট বেঞ্চ, রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে, তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে, মাই লর্ড, 24 আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল, এইটা সঠিক ছিল না, বেঠিক ছিল। আমি এই ব্যাপারে 102 ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি। সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না। এই কোর্টের আমার কথাটা শুনে 1 মিনিট, এই কোর্টটা সঠিক ছিল না এবং এইটা আবার অ্যাপিলেট ডিভিশন সাপোর্ট করবে। আর সেই কোর্টটা যদি সঠিক না থাকে তো এই কোর্টের বিচার তো পরের ব্যাপার, কোর্টই তো সঠিক না। 1 2 হলো, আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা আজকে জাতিসংঘ সমর্থন করতেছে। আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানবাধিকার সংস্থা সাপোর্ট করতেছে। আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে ধরে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে আমেরিকা সবাই সাপোর্ট করতেছে। তা আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইলো? আমি তো বলতেছি না বিচার করা যাবে না, বিচারের ব্যাপারে আমার কোনো কথাই নেই। আমি বলতেছি কোর্টটা ইলিগেল, কাজে ইলিগেল কোর্টে কোনো লিগেল বিচার হইতে পারবে না।